পাতালপুরীতে ভদ্রকালীর সামনে রাবণের একমাত্র পুত্র মহিরাবণকে বধ করে হনুমান, রাম, লক্ষ্মণ এবং দেবীকে নিয়ে চলে এলেন কোথায়? মায়ের ইচ্ছায় পৃথিবীর মধ্যবর্তী স্থান তাকে স্থাপন করতে হবে বলে সেই মধ্যবর্তী স্থানে স্থাপন করা হলো মাকে। সেই জায়গাটি পশ্চিমবঙ্গের একটি গ্রাম, বর্ধমান জেলার একটি সতীপীঠ। সেই জায়গাটি আজকে আমি চলেছি। আমাদের ভবঘুরে চ্যানেলের সঙ্গে আপনিও চলুন, দেখে আসবেন সেই পবিত্র গ্রাম, একটা সতীপীঠ। আমাদের সঙ্গে থাকুন আজকে। সবাইকে সুপ্রভাত। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। আজকে চলেছি আমি সতীপীঠ দর্শনে। সকাল 7:25 কাটোয়া লোকাল আমি ধরবো। তো চলুন যাওয়া যাক একটি নতুন সতীপীঠ দর্শনে। বর্ধমান স্টেশন সকালবেলা। যথারীতি টিকিট কাউন্টারের কাছে প্রচুর ভিড় আজকে, আসলে রবিবার। বর্ধমান স্টেশনে কাটোয়ার যাওয়ার প্যাসেঞ্জার আসছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জংশন স্টেশনে। এখান থেকে আমি ধরবো সকাল 7:25 কাটোয়া লোকাল। 8 নম্বর স্টেশন থেকেই ছাড়ে কাটোয়া লোকাল। সকালবেলা ট্রেন এমনিতেই খালি, বাট রবিবার বলে একটু ভিড়। বর্ধমান কাটোয়ার ট্রেনের সময় সারণীগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্টেশন আমারুল। চলে যাচ্ছে ক্রসিং বর্ধমান কাটোয়া বর্ধমান লোকাল। ভেতরের অবস্থা এইটা। চলে এলাম কৈচর স্টেশনে। বর্ধমান কাটোয়া ট্রেন চলে এলো কৈচর স্টেশনে। এখান থেকে ক্ষীরগ্রাম 2.5 থেকে 3 কিলোমিটার। তো আমি সেই টোটো ধরবো। এখান থেকে চলে যাচ্ছে বর্ধমান কাটোয়া ট্রেন। এই যে স্টেশন, এইখানে টোটোগুলো পাওয়া যাবে। এই টোটো যাবে ক্ষীরগ্রাম। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ছবির মতো শান্ত সুন্দর গ্রামটির নাম ক্ষীরগ্রাম। প্রলয় নৃত্যে মত্ত দেবাদিদেবের স্কন্ধে শায়িত সতীদেহ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডবিখণ্ড হয়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। যেখানে যেখানে সতীর এই দেহাংশ পড়েছিল সেখানেই গড়ে উঠেছে পীঠস্থান। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার 4টে সতীপীঠ, কোগ্রাম, কেতুগ্রাম, অট্টহাস এবং এই ক্ষীরগ্রাম। স্বতন্ত্র পীঠ হিসাবে এটি বেশ জনপ্রিয় এবং প্রথম স্থান অধিকার করে আছে বলা যায়। প্রতিদিনই গ্রামে ছোট্ট একটা বাজার বসে, প্রাণচঞ্চল একটা ছোট্ট গ্রাম। এখান থেকে টোটো আমাকে এই জায়গায় এনে দাঁড় করালো, আর তারপরেই উল্টো দিকে এই হচ্ছে যোগাদ্দা, সেই মায়ের মন্দির। আজকের এই ভিডিওতে এই মা যোগাদ্দাকে নিয়ে আমি আলোচনা করব। এই গ্রামেই আছে আরও 2টি মন্দির, সেই মন্দিরগুলো আমি যাব। সঙ্গে থাকুন, টোটাল ভিডিওটা অবশ্যই দেখবেন। তার আগে বলে রাখবো, আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। চলে এসেছি যোগাদ্দা মায়ের মন্দিরে, পাশেই ক্ষীরপুকুর। এখানে পাশাপাশি 2টো মন্দির, একটা বাদামি কালারের, একটা শ্বেত শুভ্র। ক্ষীরদিঘির এই দিকে একটি মন্দির, আর তার পাশেই শ্বেত শুভ্র আরেকটি মন্দির। এখানে মা যোগাদ্দাকে নিয়ে প্রচুর কাহিনী লুকিয়ে আছে এই ক্ষীরগ্রামে। এই ক্ষীরগ্রামের এই ক্ষীরপুকুরের ধারে এই জল মন্দিরের কাছে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদের বলি, ভারতবর্ষের 51 সতীপীঠের এই সতীপীঠে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এবং এই গ্রাম অত্যন্ত সুন্দর একটি গ্রাম। শুধু তাই নয়, ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একটি পবিত্র গ্রাম। এই হলো
ক্ষীরপুকুরের পাড়ে যোগাদ্দা মায়ের মন্দির। যোগাদ্দা গ্রামীণ বিদ্যালয়ের পাশেই এটাই হলো উত্থান মন্দির। এখানেই মাকে জল থেকে তুলে প্রথমবার রাখা হয় এখানে। এখান থেকে টিকিট কাটবেন ভোগ প্রসাদের জন্য। আমি দাঁড়িয়ে আছি ক্ষীরগ্রামে, ক্ষীরপুকুরের ধারে। এখানে এই দুটো মন্দির, একটা হচ্ছে এই শ্বেতশুভ্র একটি মন্দির, এটা জল মন্দির বলে, আর এইটাই হচ্ছে আমার পিছনে যোগাদ্দা মন্দির। আর আমি দাঁড়িয়ে আছি। নমস্কার, আমার নাম হচ্ছে অঞ্জন সামন্ত। এই জায়গাটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে পড়ে। জায়গাটির নাম ক্ষীরগ্রাম। আপনার পাশের দিঘির দেখছেন, এটা হচ্ছে ক্ষীরদিঘি। এই ক্ষীরদিঘির নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে ক্ষীরগ্রাম। আর এই ক্ষীরদিঘিতেই মায়ের সত্যযুগে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, দ্য গ্রেট রাইট টো এখানে পড়েছিল। আর 51 পীঠের মধ্যে সেই জন্য এটা একটি পীঠ। আর ক্ষীরগ্রাম, নেপাল, প্রয়াগ, কামরূপ, কামাক এই চারটে মানে পীঠকে সতীপীঠের সাথে সাথে মহাপীঠও বলা হয়, কারণ এই চারটে পীঠে 8টা তন্ত্রের সবকটি মতেই পুজো হয়। আর 2 নম্বর ঘটনা হচ্ছে তেতাকালে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, মহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করেন, পাতালে নিয়ে যান। তখন রামের মানে ভক্ত হনুমান পাতালে গিয়ে মহিরাবণ এবং ওনার পুত্র ঐরাবণের বংশ ধ্বংস করে মহিরাবণ যে দেবীর পুজো করত ভদ্রকালীকে এখানে এনে প্রতিষ্ঠা করেন। যে সুড়ঙ্গ দিয়ে পাতাল থেকে হনুমান মাকে এবং রাম লক্ষ্মণকে প্রথম মানে মর্তে বের করেছিলেন, সেই সুড়ঙ্গ আমাদের গ্রামে এখনও বর্তমান। এবং যে দেবী মহিরাবণের আরাধ্যা দেবী, তিনিও এখানে যোগাদ্দা নামে এখন পূজিত হন। তাহলে আমরা এখন দেখছি ক্ষীরগ্রামের দুটো ইতিহাস। এক হচ্ছে সত্যযুগে মায়ের 51 খণ্ডের মধ্যে একটা পড়েছিল, প্লাস তেতায় মহিরাবণের আরাধ্যা দেবী এখানে পূজিত হন। হ্যাঁ, ভদ্রকালী। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এত জায়গা থাকতে হনুমান এখানে বের করলো কেন? কারণ মনে করা হয় ক্ষীরগ্রাম, কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী ক্ষীরগ্রাম হচ্ছে পৃথিবীর সেন্টার, সেই জন্য হনুমান এখানে বের করেছিল। হ্যাঁ, পৃথিবীর মধ্যস্থল। আর এখানকার যিনি ভৈরব আছেন, ভৈরবের নাম হচ্ছে ক্ষীরেশ্বর। হ্যাঁ, আর এই ক্ষীরদিঘির জলে খুব মাহাত্ম্য, যে কোনো দুরারোগ্য রোগ এই পুকুরের জলে সেরে যায়। করোনা মহামারী তো আমাদের তেমন কিছু ক্ষতি হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার, ধামাস দিঘিতেও আমি গেলাম। হ্যাঁ, ধামাস দিঘি সেটা এখন আর মায়ের নেই, মায়ের এই পুকুরটাই সম্বল। ওটা আগে না, ওটা সম্বন্ধে একটা স্মৃতি রয়ে গেছে, খুব সুন্দর একটা গল্প আছে ওটার ব্যাপারে। আমরা যে বাঙালিরা মিথটা তৈরি করি, এটা সেই যোগাদ্দা মায়ের। হ্যাঁ, সেটা হচ্ছে ঘটনাটা বলি ছোট করে একটু। মানে এক গ্রীষ্মকালে প্রখর রোদে মা এক সুন্দর, অপূর্ব সুন্দর মানে নারীর বেশে পুকুরে স্নান করছিলেন। তখন এক শাঁখারি, যেটা এখনও তিনি শাঁখা দিয়ে যান, সেই শাঁখারি উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শাঁখা চাই বলতে বলতে তখন মা ওনাকে ডাকেন এবং দুখানি শাঁখা পরিয়ে দিতে বলেন। সে একটু মানে হচ্চকিত হয়ে যে এত দুপুরবেলা এরকম এত সুন্দরী মেয়ে স্নান করছে, সেই ভেবে শাঁখাটি সে পরিয়ে দেয়। এবং যখন ওনার কাছে মাকে পয়সা চান, মানে সেই নারীরূপী মাকে, তখন উনি বলেন যে ওই মন্দিরে যাও, মন্দিরে পুরোহিত আমার বাবা, ওখানে ওনাকে চাও, উনি পয়সা দিয়ে দেবেন। আর যদি না দেয় বাবাকে বলুন, বাবা একটু না দিতেও পারে, কলঙ্কিতে রাখা আছে 5 টঙ্কা, ওইখানে দিয়ে দেবে আপনাকে। উনি যথারীতি এসে ঠাকুরমশাইকে বলেন যে তোমার মেয়ে এরকম কন্যা শাখা পড়েছে, আমাকে পয়সাটা দাও। বলে এরা আমার তো পয়সাই নেই। তখন শাঁখারি ওনাকে বলে তোমার মেয়ে হোক একথাও বলেছে যে পয়সা না দিলে কলঙ্কায় 5 টঙ্কা রাখা আছে। তখন ঠাকুরমশাই যান এবং দেখেন 5 টঙ্কা লেখা আছে। উনি তখন মায়ের খেলা বুঝতে পারেন এবং হাওয়াও করে কাঁদতে কাঁদতে শাঁখারিকে নিয়ে ওই ধামাচির ঘাটে যান এবং কাঁদতে থাকেন যে মা, আমি তোর এত সেবা করি, তুই আমাকে দর্শন দে। এই শাঁখারিকে দর্শন দিলে আমাকে যদি তুই না দর্শন দিস, আমি এখানে দেহত্যাগ করব। তখন মা দর্শন দেয় না, কিন্তু তার ওই শাখা পরিহিত হাতটা তুলে দেখে ভক্তের মনের বাসনা পূর্ণ করে। এখনো সেই বোধহয় শাখা, সেই উনি এখনো শাখা দিয়ে যান। হ্যাঁ, প্রথমবারে শাখা উনি ইয়ে করেন। আর আরেকটা গল্প বলবো, এখানে হচ্ছে 2 দিন তো মা জল থেকে ওঠেন। একটা হচ্ছে 2 দিন নয়, মোট 7 বার মা ওঠেন। 7 মোটামুটি হচ্ছে মাকর সপ্তমী, আষাঢ় নবমী, তারপর হচ্ছে 15ই পৌষ, বিজয় দশমী, 4 দিন। আর মহাপুজো 31শে বৈশাখে একদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর 31শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ। সর্বসাধারণের দর্শন কোন দিন হয়? বৈশাখী সংক্রান্তি আর 4ঠা জ্যৈষ্ঠ। সেদিন মাকে স্পর্শ করা যায়? হ্যাঁ, মাকে যে কেউ এসে, যে কোনো ভক্ত, সবারই সমান অধিকার। মাকে দড়ি ধরে যে কেউ তুলতে পারেন এবং মাকে স্পর্শ করে মায়ের আশীর্বাদ নিতে পারেন। আমি আশা রাখবো সেই দিনটা যাতে আমি এখানে আসতে পারি। তো
তো আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, যাবার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে গেস্ট হাউসে কেউ হ্যাঁ, এখানে গেস্ট হাউস আছে, খুব সুন্দর গেস্ট হাউস আছে, পুরো একদম ডিলাক্স রুম সব, অ্যাটাচ বাথরুম, কোমোড, শাওয়ার, গিজার এবং কারেন্ট চলে জেনারেটর, ইনভার্টারের ব্যবস্থা আছে। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9735832923। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.jogaddama.com। এখানে গিয়েও যে কোনো ভক্ত আরও ডিটেলসে মায়ের ব্যাপারে জানতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এই মন্দিরের বিগ্রহ সারা বছর যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদি বিগ্রহ। বহু প্রাচীনকাল থেকে ক্ষীরগ্রামে এই বিগ্রহই রয়েছে। এই আদি মূর্তি মন্দিরে সারা বছর থাকে। এই মূর্তিকে আগে সারা বছর ক্ষীরদিঘি জলেই ডুবিয়ে রাখা হতো, কারণ তিনি পাতালবাসিনী ভদ্রকালী। ভূমির উপর অধিষ্ঠান তার ঠিক রুচি হয় না। ভক্তদের দর্শন দিতে মাঝে মধ্যে তিনি জল থেকে উঠে আসেন, কিন্তু একবার এই আদি মূর্তি এই বিশাল ক্ষীরদিঘির জলে গেল হারিয়ে। গ্রামবাসীদের তো মাথায় হাত। সতীপীঠের দেবীর মূর্তি যদি না থাকে, তবে তাহলে সেই পীঠের মাহাত্ম্য কী? অগত্যা ডাক পড়ল নবীন ভাস্করের। তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন। তিনি যোগাদ্দা মায়ের নতুন বিগ্রহ তৈরি করলেন। আর এই সাদা রঙের জল মন্দির তখনই তৈরি হলো। অনেক বছর পরে 2009 সালে ক্ষীরদিঘি সংস্করণের সময় পাওয়া গেল আদি এই বিগ্রহকে। বৈশাখ মাসের সংক্রান্তি ছাড়া আর যেসব দিনগুলোতে দেবীকে জল থেকে তুলে আনা হয় তা হলো চৌঠা জ্যৈষ্ঠ, আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ, মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে আনা হয়। বৈশাখ সংক্রান্তি এবং চৌঠা জ্যৈষ্ঠই সাধারণের জন্য দর্শন মেলে। এরকম একটা বিরল মুহূর্ত আমি পাবো ভাবতেও পারিনি। সবই মায়ের ইচ্ছা। মায়ের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলবো যে এই মূর্তি সম্বন্ধে যদি বলেন। এই মূর্তিটা 2009 সালে আমরা পুকুর খননকালে আবার পাই। এটাই সেই পুরনো মূর্তিটা, প্রাচীন মূর্তিটা। পরে সেই টেস্ট করে যা বোঝা গেছে মোটামুটি 1500 থেকে 2000 বছরের পুরনো। কৌষ্টিক পাথরের, মানে একটা মাত্র পাথর কেটে এই মাকে তৈরি করা হয়েছে। তা মুঘল টাইমে বা ঔরঙ্গজেব বা কালাপাহাড়ের সময় এটাকে রক্ষা করার জন্য জলে ফেলে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা বা মায়ের ভক্তরা ফেলে দিয়েছিলেন, যাতে বিধর্মীরা এটাকে ভেঙে না দেয়। সেটা আবার 2009 সালে আমরা পেয়ে যাই মায়ের আশীর্বাদে। হ্যাঁ, বৈশাখ মাসের মাঝামাঝি থেকে বাকি দিনগুলো এক পক্ষকাল দেবীর মন্দিরে সন্ধ্যারতির সময় ঢাকের পরিবর্তে মাদল বাজানো হয়। মাদল হলো রাক্ষস বাদ্য। নরবলি, মহিষ বলির মতো অনুষ্ঠানের সময় জোরে জোরে মাদল বাজানোর নিয়ম ছিল। এখানে বলিদান প্রথা আছে, শাক বলিদান হচ্ছে দুপুরবেলায়। চাকা লাগানো একটি মোটা কাঠের পাটাতনের উপর দেবী মূর্তি সারা বছর জলের মধ্যে থাকেন, আর এই অবস্থান ক্ষেত্রকে বলা হয় সগর। বৈশাখ মাসের সংক্রান্তির সময় দেবীর মহাপূজা। ওই দিন এবং বছরের আরও বেশ কয়েকটি নির্দিষ্ট তিথিতে দেবীকে জল থেকে তোলা হয়। তখন ওই সগরে লাগানো কাছি দিয়েই টানতে টানতে জল মন্দির থেকে দেবীকে বার করে আনা হয়। তবে দেবী সর্বসাধারণের দর্শন দেন কেবলমাত্র বৈশাখ সংক্রান্তি এবং চৌঠা জ্যৈষ্ঠ। বৈশাখ সংক্রান্তি মহাপূজার দিন ভক্তরা মাকে স্পর্শ করার সুযোগ পান। এই সময় গ্রামে বিরাট মেলা বসে। হনুমান মাকে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করে যাওয়ার পরে এই এলাকার সামন্ত রাজা হরিদত্তকে দেবী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যে নরবলি দিয়ে পুজো চালু করতে। মায়ের মন্দিরে যে পূর্বে কখনো নরবলি হতো তার প্রমাণ মহাপুজোর দিন ব্রাহ্ম মুহূর্তের পূর্বে যখন মাকে জল থেকে তোলা হয়, তখন একজন ডোম মাকে বুক চিরে বলেছিলেন, নে মা, নর রক্ত খা। সহজেই অনুমান করা যায় এটি নরবলির বিকল্প প্রথা। নবীনচন্দ্র ভাস্কর, যিনি দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি নির্মাণ করেছিলেন, যোগাদ্দা মা যখন জলে হারিয়ে গিয়েছিলেন সেই সময় একটি মূর্তি তিনি তৈরি করেন। এই হলো নবীনচন্দ্র ভাস্কর। জল মন্দিরের ভেতরে সারা বছর সলিল সজ্জায় অবস্থান করেন দেবী যোগাদ্দার নববিগ্রহ। ক্ষীরপুকুরের পাশেই আছে গেস্ট হাউস, এখানে আপনি থাকতেও পারবেন। এটা হলো ক্ষীরগ্রামে গেস্ট হাউস যোগাদ্দা মায়ের। যোগাদ্দা মায়ের মন্দিরের মধ্যেই গোশালা।
কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নানুর থেকে এসেছি। আগে কোনোদিন এখানে এসেছিলেন? না, আমি এই প্রথম এসেছি। প্রথম এসেছেন? হ্যাঁ। মা জোগাড়দার সম্বন্ধে মা জোগাড়দার এখানে মায়ের একটা পীঠ আছে। হয়? হ্যাঁ, মেলা হয় বৈশাখ মাসে, সংক্রান্তিতেই এখানে সেই বেশি সময় মাকে দর্শন করেন? মায়ের দর্শন হয়। এখন মায়ের এমনি দরজা খোলা থাকে, 12 মাস পুজো টুজো হয়। হ্যাঁ, ব্রাহ্মণে পুজো করে। হ্যাঁ, আমরা সেই দর্শন করতে এসেছি, একবার মায়ের দরজাটা খোলা পাবো। ধামাসদিঘিতে যাবেন? হ্যাঁ, এবার ধমাসদিঘিতে যাব, ওখানে মা শাঁখা পড়েছিল। আমি এখন চলেছি জোগাড়দা মায়ের মন্দির থেকে ধামাসদিঘির উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর পল্লী প্রকৃতির এই গ্রাম ক্ষীরগ্রাম। এই ক্ষীরগ্রামে সমস্ত বৈশাখ মাসে হাল চাষ নিষিদ্ধ। গ্রামবাসীকে ব্রহ্মচর্য পালন করতে হয়, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। ছোট্ট গ্রামের পরিসর ছাড়ালেই উন্মুক্ত ক্ষেত। ক্ষীরগ্রামের অপরূপ সুন্দর গ্রাম্য প্রকৃতির রূপ। এদিকেই ধামাসদিঘি, আমি চলেছি সেই পথে। এদিকেই ধামাসদিঘি। ধামাসদিঘি যাওয়ার পথে গ্রামের অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মধ্যে আমি পৌঁছে গেলাম। এরকম বাংলার অমলিন গ্রাম আমি বহুদিন যেন দেখিনি, ঠিক সেটাই আমি দেখতে পাচ্ছিলাম। সাধারণ সুন্দর প্রকৃতি। এই ক্ষীরগ্রাম মূলত ব্রাহ্মণ, উগ্রক্ষত্রিয় বা আগুরি, বাগদি, মুচি, গোয়ালা, ডোম, হাড়ি, মালাকার ইত্যাদি গোষ্ঠীর বসবাস। তবে এখানে কোনো জাতপাতের ভেদাভেদ নেই। সারা বছর মায়ের মন্দিরে যেসব ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়, সেখানে সবাই একসাথে মায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেমন ডোমেরা মায়ের নিত্য পূজায় অংশগ্রহণ করে, এবং জল থেকে তোলার সময় যে নরবলির প্রতীকী অনুষ্ঠান হয়, তার দায়িত্বে কিন্তু থাকে ডোমেরাই। এই উন্মুক্ত পল্লী প্রকৃতি যে কি অবর্ণনীয় রূপ, কি বলবো। আমার সামনে ক্ষীরগ্রামের সবুজ ক্ষেত, চারিদিকে দিগন্তব্যাপী সবুজ ক্ষেত। আর আমি চলেছি যে পুকুরটাতে, সেখানে মা শাঁখা পড়েছিলেন, ধামাসদিঘি। পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই এর মধ্যে। এই রাস্তা আসছে ক্ষীরগ্রাম থেকে, আমি চলেছি ধামাসদিঘির উদ্দেশ্যে। এই রকম জায়গায় ঠাকুরের মূর্তি বসিয়ে রেখে দেওয়া যায় মানুষ, আর আমি যাব এই দিকে। আমি বেশ ক্ষীরগ্রামের থেকে বেশ মিনিট 15 হেঁটে চলে এসেছি ধামাসদিঘির পাশে। চলুন ধামাসদিঘিটাকে একটু দেখানো যাক। এখানে শাঁখা পড়েছিল মা এখানে শাঁখা পড়েছিল। আচ্ছা, বেলতলায় ঠাকুর। হ্যাঁ, বেলতলার ঠাকুর দেখতে পেলাম। আর এই হচ্ছে সেই জায়গা। আসার পথে মিনিট 10 হেঁটে যেটা দেখলাম, সেটা হচ্ছে একটা কুলের বিরাট ক্ষেত। এই তো খুব সুন্দর কুল। কুলের সিজন প্রায় শেষ হয়ে এলো, তাই না? এই হলো এই কুলগুলো। কি কুল? মিষ্টি কুল, মিষ্টি কুল, আপেল কুল, তাই তো? খুব সুন্দর জায়গা এই ধামাসদিঘি। জায়গাটা এতটাই নির্জন, শুধু ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। আম গাছে মুকুল, কুল গাছে কুল, ফুলের সুগন্ধ, আর পচা কুল। এই যে পচা কুল। আর এই হলো ধামাসদিঘি। ধামাসদিঘি অ্যাকচুয়ালি এটা এখন ভেরিতে রূপ নিয়েছে। এখানে মাছ চাষ হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিরাট পুকুর। জায়গাটা অত্যন্ত শান্ত জায়গা, নিরিবিলি জায়গা। এটাই হলো সেই ঘাট, যে ঘাটে মায়ের শাঁখা পড়ানোর ঘটনা। আর এই বিরাট জলরাশি হলো ধামাসদিঘি। ধামাসদিঘির পাড়ে এই নৌকো আছে। আসলে এগুলো হচ্ছে সবই মাছ ধরার পারপাসে ইউজ করা হয়। আর এই জায়গাটি অত্যন্ত শান্ত জায়গা একটি, পাখির কলরব। আর পাশেই হচ্ছে কুলের চাষ। এই যে দেখতে পাচ্ছেন কুলের চাষ। আমি ধামাসদিঘির পাশেই দাঁড়িয়ে আছি। এই যে দাদারা দেখতে পাচ্ছেন, এরাই এই ধামাসদিঘির মাছ চাষের জন্যে সারাদিন ব্যস্ত থাকেন। তো ওনারাই বললেন এই পুকুর সম্বন্ধে, মায়ের পুকুর, এই পুকুর পবিত্রতা সম্বন্ধে।
তো আমরা জানলাম এনাদের কাছে। আর এই জায়গাটা না এত অসাধারণ লাগলো, মনে হয় যেন সপ্তাহে যদি বেরিয়ে এসে এই জায়গাটাতে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায় না, দারুণ লাগবে। এটাই হলো মৎস্য প্রকল্পের ঘর। ধামাস দিকে দিকে আমি বেরিয়ে পড়লাম। এবার যাব গ্রামের মধ্যে মায়ের বাড়িতে। গ্রাম বাংলায় এত ঘুরি, অথচ এই ফুলটার আমি ঠিক প্রপার নাম জানি না। সবুজ ক্ষেতের পাশে এই যে সুন্দর একটি ফুল, আমি জানি না এই ফুলটার নামটা ঠিক কী। একটু যদি প্লিজ আমাকে কমেন্টস করে জানান আপনারা। ঘর ছাওয়ার দৃশ্য আপনাদের দেখাই এর ফাঁকে। এই যে ঘর ছাওয়া হচ্ছে, এই দেখুন সুন্দর ঘর ছাওয়ার দৃশ্য। পাখির ডাক। আমি ঘুরছি এই ক্ষীরগ্রামে, এসেছি যোগাদ্দা মায়ের মন্দিরে। দেখাচ্ছি আপনাদের বেশ কিছু গ্রামের ঘর বাড়ি, তার মধ্যে একটা বাড়ি চোখে পড়লো। কি সুন্দর দেখুন, মাটির বাড়ি, অসাধারণ। এই হলো মা যোগাদ্দার মন্দির। ক্ষীরপুকুরের পাড়ে দুটো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রান্না করা হচ্ছে ভোগ। আজকে 80 জনের মতো রান্না হচ্ছে এখানে। মায়ের মন্দিরে এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। বর্ধমানের বিখ্যাত মন্ডা তৈরি হচ্ছে যোগাদ্দা মায়ের মন্দিরের পাশে এই দোকানটিতে, এবং প্রচুর মানুষের কেনাকাটা। আমি চলে এসেছি মায়ের বাড়িতে, অর্থাৎ গ্রামের মধ্যে যে মায়ের মন্দির, সেই মন্দিরে আমি চলে এসেছি। এই যে হচ্ছে মন্দিরের মেন গেট। চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। এই হলো মন্দির যাওয়ার গেট। এই শ্বেত শুভ্র যোগাদ্দা মায়ের মন্দির, অসাধারণ সুন্দর এই জায়গাটি। পাশে শ্বেত পাথরের বাঁধানো নাট মন্দির। বর্ধমানের এই 4 সতীপীঠের অন্যতম এই যোগাদ্দা মা। গ্রামের বড় সামন্ত এবং দত্ত পরিবারের দেবী পূজায় সক্রিয় অংশগ্রহণ করেন। যোগাদ্দা মায়ের বাড়ি হলো এই মন্দির, গ্রামের মধ্যেই মন্দির, যোগাদ্দা মায়ের বাড়ি। দর্শন হলো মায়ের? হ্যাঁ, মায়ের দর্শন হলো। হ্যাঁ, চলুন। ভালো দর্শন। হ্যাঁ, জয় মা মাগো। এই মন্দিরে এসে একটা অদ্ভুত ঘটনা আমি শুনলাম। এই যে বিছানাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো দেবী যোগাদ্দা এবং ভৈরব ক্ষীরকণ্টকের শয়ন কক্ষ। এই বিছানাতেই রাতের বেলা পরিপাটি করে বিছানা ঝেড়ে মাথার পাশে জল, পানের ডিবেতে 2টো পান সেজে রাখা হয়। সকালবেলা মন্দিরের দরজা খুলে মাঝে মধ্যেই দেখা যায় পান 2টো নেই, বিছানার চাদর এলোমেলো। তার মানে বুঝতে পাচ্ছেন, গায়ে কাঁটা দিয়ে উঠবে। মা যেন এখানে ঘুমোতে এসেছিলেন। বধ করে সীতা দেবীকে হনুমান পবনদেব মাথায় করে নিয়ে এসে কোথায় রাখবে, জায়গা পাচ্ছে না। সে বলছে পৃথিবীর মধ্যস্থল, পৃথিবীর মধ্যস্থল সেইখানে রাখবে। কোথায় রাখবে? এইটা পৃথিবীর মধ্যস্থল। এই গ্রামের মধ্যে এটাই হলো মায়ের বাড়ি। হ্যাঁ, এখানে কি বলবো, সারা বছর ধরে ভক্ত সমাগম হবেই। তো 51 সতীপীঠের এটি একটি বিশেষ সতীপীঠ। এখানেও ভোগের ব্যবস্থা আছে। ক্ষীরপুকুরের পাশে যে 2 মন্দির, সেখানেও ভোগের ব্যবস্থা আছে। শুরু হয়েছে সকালবেলার আরতি।
আছে একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গটি বেদির ঠিক পিছনে। এই সুড়ঙ্গের রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কেউ কেউ বলেন এই সুড়ঙ্গ নাকি চলে গেছে শ্রীলঙ্কায়। দেবীকে ক্ষীরগ্রামে স্থাপন করার পর এই সুড়ঙ্গ পথেই নাকি হনুমান রাম লক্ষ্মণ ফিরে গিয়েছিলেন লঙ্কায়। এই সুড়ঙ্গের একটি খাঁজ কাটা কুলঙ্গিতেই রাখা আছে দেবীর প্রস্তরীভূত অঙ্গ, অর্থাৎ ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ। আমি দাঁড়িয়ে আছি ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের মন্দিরে। এটা একটি সতীপীঠ। আমি এই সতীপীঠ সম্বন্ধে ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, এটা সতীপীঠ। এখানে সতী মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। আচ্ছা, তার অস্তিত্ব আছে তো নিশ্চয়ই? না, অস্তিত্ব বলতে হ্যাঁ, ওখানে যে কুলুঙ্গিতে বেদিটা আছে, বেদিটা, বেদি, আচ্ছা। আমাদের যে রত্ন বেদি, আচ্ছা। ওটাই মায়ের সতীপীঠটা অরিজিনালি। আচ্ছা, হ্যাঁ, ওই এখানে আর মূর্তি বলতে আর কিছু? এখানে মূর্তি আছে, মনে করুন আমাদের মূর্তি হচ্ছে সারা বছর জলে থাকে। জলে থাকে? হ্যাঁ, এটা আসল আমাদের মূর্তিটা? মূর্তি, আসল মূর্তিতে জলে থাকে, আচ্ছা। প্লাস্টিক পাথরের তৈরি। হ্যাঁ, বছরে একদিন, মানে ওই 31শে বৈশাখ, সেদিন? মানে বৈশাখী সংক্রান্তি, বৈশাখী সংক্রান্তি, ওই দিনকে আর- মাকে জল থেকে তোলা হয় ভোরবেলায়, মানে 30 আর 31-এর যে মাঝে ভোরবেলায়, ওই ভোরবেলাতে মাকে তোলা হয় আচ্ছা। জল থেকে। আর চৌঠা জল থেকে নিয়ে এসে জ্যৈষ্ঠ? আমাদের উত্থান মন্দির বলে একটা মন্দির আছে আলাদা, আচ্ছা, আচ্ছা। সেখানে যেখানে মেলাটা বসে, ওই মেলা তলাতে আচ্ছা, ভেতরে। ওইখানে ওখানে- দুটো মন্দিরের একটা হচ্ছে উত্থান মন্দির? না, ওই দুটো মন্দিরের নয়, এই পাশে মানে আমাদের যে স্কুলটা আছে, স্কুলের পূর্ব দিকে যে মন্দির আছে, একটা ওটা হচ্ছে উত্থান উত্থান মন্দির মন্দির। বলে, ওটা ওইখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়। সমস্ত রকমের যাত্রী পরিষেবার জন্য যত রকমের ব্যবস্থা গ্রহণ করা দরকার ওইখানেতে করা হয়। 4 দিন মেলা বসে? এবং 4 দিন নয়, প্রায় 5-6 দিন ধরে মেলাটা চলে। ঠিক। মেলাটা 30 তারিখে আরম্ভ হয়, 30শে বৈশাখ, আচ্ছা। চলে প্রায় 5ই জ্যৈষ্ঠ পর্যন্ত। আচ্ছা। এবং 4 তারিখে সন্ধ্যাবেলা থেকে আবার ভক্ত সাধারণ সবাই দেখতে পায়, প্রায় একটা রাত্রি 1টা পর্যন্ত। আচ্ছা। তারপরে মাকে অভিষেক ক্রিয়া করে নামিয়ে দেওয়া হয়, এবং আরো কয়েকবার মা ওঠেন, তখন যাত্রী সাধারণ দেখতে পায় না। হ্যাঁ, বেশ কিছু জন আছে তারা দেখতে পায়, যেমন মনে করুন আষাঢ় নবমীতে ওঠে, বিজয়া দশমীতে ওঠে, পৌষ মাসের 15ই ওঠে, মাকড় সপ্তমীতে ওঠে, আর একবার 29শে বৈশাখ একবার ওঠে। এই সময়কালে মাকে মানে দেখা যায় না। আচ্ছা, এগুলোতে এখানে মাকে মায়ের তোলা রূপ, মায়ের রূপ কি রূপে? মায়ের মহিষমর্দিনী মূর্তি। মহিষমর্দিনী মূর্তি। আর এখানে ভৈরব? ভৈরব, ক্ষীরকণ্টক ভৈরব। ক্ষীরকণ্টক ভৈরব ওখানে আছে? না, এই পাশেই আছে। পাশেই আছে ক্ষীরকণ্টক। আচ্ছা, ক্ষীরকণ্টকের দর্শন করব। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে নিশিডম্বুল। এই সম্বন্ধে নিশিডম্বুলটা হচ্ছে আমরা পৌষ সংক্রান্তি থেকে হ্যাঁ, মাঘের সংক্রান্তি পর্যন্ত হ্যাঁ, প্রতিদিন রাত্রি 12টার সময়তে, মধ্যরাত্রিতে প্রায় আধ ঘন্টা ধরে মায়ের এইখানে এই একটা পা, এই যে মায়ের মন্দিরটা রয়েছে, একটা পা ভিতরে থাকবে, একটা পা বাইরে থাকবে, এই অবস্থাতে যে ঢাকি আছে, সে সারা মাস ধরে নিরামিষ ভোজন করে এবং হবিষ্যান্ন করে থাকে, এবং সে এসে এখানে বাজায়, এবং তার চোখ দুটো পুরো বাঁধা থাকে, বাঁধা অবস্থা বাজাবে। এবং এখানে মা, আমাদের কথিত বাবা শোনা গেছে বা অতীত থেকে মায়ের এখানে নুপুরের শব্দ পাওয়া যাচ্ছে, মা নৃত্য করতেন, এরকম শব্দও অনেক সময় পেয়ে গেছে ডাকিরা, অন্য কারো দেখতে পায় না এবং কেউ আসেও না এখানে। সেই সময় আসা ইয়েও নয়, না, নিয়ম এটা মধ্যরাত্রিতেই বাজে। আচ্ছা, এইটা চলছিল। আচ্ছা, আপনি কতদিন পূজা করছেন এখানে? আমি পূজা করছি আমার বাবা মরার পর থেকে, 2004 সালের পর থেকে। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মানবেন্দ্র চক্রবর্তী। আচ্ছা, ওনার সাথে কথা বললেই মোটামুটি এখানের প্রসাদ গ্রহণটা হয়ে যাবে, তাই তো? মানে এখানে আমার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি একটু আমার বলে দেন। ফোন নাম্বার 62 96 096 231। ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। গ্রামের মধ্যে মায়ের বাড়ি থেকে মাত্র 150 মিটার দূরে হচ্ছে এই হলো ভৈরব মন্দির, ক্ষীরকণ্টক। চলুন মন্দিরে পিতৃদর্শন হোক। ক্ষীরকণ্টক মন্দির, যোগাদ্দা। এই হলো বাবা ক্ষীরকণ্টক, এখানকার ভৈরব। মা যোগাদ্দার ভৈরব হলেন এই ক্ষীরকণ্টক। অত্যন্ত সুন্দর এই গ্রাম, ক্ষীরগ্রাম। একদম আইকনিক ভিউতে দাঁড়িয়ে আছি এখানকার গ্রামের সেই ট্র্যাডিশনাল মাটির বাড়ি। গত 2 দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। এবার ভোগ বিতরণ হবে, সবাই চলেছে ভোগ প্রসাদের জন্য, আমিও যাচ্ছি। যোগাদ্দা মন্দিরে ভোগ নিবেদন শুরু হয়েছে, আমি সেই ভোগ প্রসাদ নিতে এসেছি। প্রাহরিক ভোগ নিবেদন চলছে।
কখন আসবেন এই সতীপীঠে? অবশ্যই আমি বলবো বৈশাখ সংক্রান্তিতে এবং জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে, সেই সময় মাতৃদর্শন হয়, মাকে জল থেকে তুলে আনা হয় এবং গোটা গ্রাম তখন মেতে ওঠে আনন্দে। শুধু তাই নয়, এখানে অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা শুনলে আপনাদের স্তম্ভিত হতে হয়। হ্যাঁ, নিশিডম্বু যেটা বলা হয়েছিল যে চোখ বেঁধে এখানে একজন ঢাকি তার বাড়ি থেকে এসে ঢাক বাজান। শুধু তাই নয়, আপনাদের দেখি ধামাজ দিঘিতে মা শাঁখা পড়েছিলেন, সেই একটা ঘটনা। আরও অনেক ঘটনা যার সত্যি কুল কিনারা পাওয়া যায় না। এখানে মায়ের বুড়ো আঙুল স্পর্শও করা যায়। হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যেই এই সতীপীঠে এসে 2 জায়গাতেই, অর্থাৎ ক্ষীরপুকুরের ধারে যে মন্দির আছে সেখানেও আপনি ভোগ প্রসাদ পেতে পারেন 50 টাকার বিনিময়ে, আর এই মন্দিরেতেও আপনি ভোগ প্রসাদ পাবেন 60 টাকার বিনিময়ে। এখানে মাছ দেয়া হয় মায়ের প্রসাদে। তো এখানে আসতে গেলে আপনাকে কি করতে হবে বলে রাখি, বর্ধমান কোনোভাবে চলে আসুন। বর্ধমান থেকে সকাল 7:25 আছে কাটোয়া লোকাল, যেটা এখানে এসে পৌঁছায় কৈচর হল্টে। মোটামুটি 1 ঘন্টা লাগে। তারপর টোটো 20 টাকায় চলে আসবেন এই ক্ষীরগ্রামে। সারাদিন কাটিয়ে আবার বিকেলের দিকে ট্রেন ধরে চলে যান বর্ধমান এবং সেখান থেকে কলকাতা। গ্রামে এরকম ছোটোখাটো মন্দির রয়েইছে। ওটা রঘুনাথ মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। কি সুন্দর আটচালাটা দেখায় একটু। ক্ষীরগ্রামে এত পুরনো সব বাড়ি আছে, তার মধ্যে একটা দুর্গা মন্দির, এটা আটচালাটা কি সুন্দর দেখুন একবার, অসাধারণ এক কথায় অনুভব। গ্রামের মধ্যে বেরিয়ে পড়া এইসব আটচালাগুলো দেখবো, চারিদিক ঘুরে বেড়াবো, এই জন্যই তো আমি ভবঘুরে। আর আমাদের পল্লী প্রকৃতির রূপে এই ধরনের ঘরবাড়ি আস্তে আস্তে বিলুপ্তির পথে। ক্ষীরগ্রামের মোড় থেকে আমি টোটো পেয়ে গেলাম, 10 টাকায় আমি চলে এলাম কৈচর হল্ট স্টেশনে। কৈচর স্টেশনে যেখানে আমাকে টোটো দাঁড় করিয়ে দিল, চলে এলাম কৈচর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো বর্ধমানগামী। এই হলো স্টেশন যাওয়ার পথ, এই হলো কৈচর স্টেশন। কৈচর হল্ট স্টেশনের কাছে মিষ্টির দোকানে মন্ডা স্বাদ নিতে ভুলবেন না। বর্ধমান স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বিকেল 5:28, অর্থাৎ 5:30। সারাদিন ঘুরলাম আমি এই যোগাদ্দা মায়ের মন্দিরের টোটাল গ্রামটা, অর্থাৎ ক্ষীরগ্রামে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রকম একটা ট্র্যাডিশনাল গ্রাম বাংলার যে গ্রামীণ যে আসল মাটির বাড়ি, তার সামনে আমি বসে আছি। তো আমাদের আজকের এই যোগাদ্দা মায়ের সতীপীঠ, অবশ্যই সেটা আপনারা জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা ভালো পছন্দ করছেন সেটাও অবশ্যই জানাবেন। তো আমাদের ভবঘুরে চ্যানেলে সতীপীঠ দর্শনে আমি এসেছিলাম। আজকে মা যোগাদ্দা বর্ধমানের সতীপীঠ আমরা কভার করলাম। বলে রাখি এই ভিডিওর মধ্যে যে আমাদের আরও অনেক সতীপীঠ দর্শন আছে, সেগুলো আপনারা দেখবেন। আর একসঙ্গে বর্ধমানে 4টে সতীপীঠ আমরা খুব শীঘ্রই আনছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।